অবশেষে জিম্মি দশা থেকে মুক্তির এক মাস পর স্বজনদের কাছে ফিরল এমভি আবদুল্লাহর 23 নাবিক। বিকেল 4টার দিকে নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায় এমভি জাহানমণি 3। তাদের উষ্ণ সংবর্ধনা জানায় বন্দর কর্তৃপক্ষ। পরে স্বজনদের কাছে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন নাবিকরা। এর আগে বেলা 11:45 এমভি জাহানমণি 3 জাহাজে করে তারা রওনা দেন। এ সময় জাহাজ থেকে সবাইকে হাত নেড়ে বিদায় জানান নাবিকরা। এর আগে নতুন নাবিক দলের কাছে জাহাজের দায়িত্ব হস্তান্তর করেন তারা। বন্দর কর্তৃপক্ষ বলছে বিকেল 4টার দিকে নাবিকরা চট্টগ্রাম বন্দরের NCT 1 জেটিতে পৌঁছাতে পারে, সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হবে। একই সাথে জিম্মি হওয়ার 63 দিন পর নাবিকরা আজ স্বজনদের সাথে দেখা করবেন। এদিকে এমভি আবদুল্লাহ জাহাজটিতে 56,000 মেট্রিক টন চুনাপাথর রয়েছে। সেসব পণ্য খালাস করতে 2 দিন সময় লাগতে পারে। ডোনাল্ড লু নিজেদের এজেন্ডা নিয়ে আলাপ করতেই বাংলাদেশে সফরে এসেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার কাউকে দাওয়াত দিয়ে আনেনি বলেও জানান তিনি। ভিসা নীতি এবং নিষেধাজ্ঞা নিয়ে সরকার কারো পরোয়া করে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভারতের পণ্য বর্জনের ডাক বিএনপির ব্যর্থ চেষ্টা, কারণ দলটির নেতারাই এ সমস্ত পণ্য বর্জন করবেন না। এসব তাদের উদ্ভট চিন্তা বলেও মনে করেন তিনি। বিএনপি এবং তাদের সমমনাদের আন্দোলনের ডাকে জনগণের কোনো সাড়া নেই। সম্প্রতি ঢাকায় তাদের দুটো সমাবেশেই কোনো কাজ আসেনি। কর্মীরা হতাশ, নেতাদের উপর আস্থা নেই, তাই বিএনপির কর্মীরা আর সমাবেশে যোগ দেয় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে। আমরা দাওয়াত করে কাউকে আনছি, আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। বাংলাদেশের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে ডোনাল্ড লু ঢাকা সফরে এসেছেন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। যদিও দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক বরাবরই ভালো বলে মনে করেন তিনি। দুপুরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, ভারতের পণ্য বর্জনের ইস্যু নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার কোনো সুযোগ নেই। ভারতের সাথে ভিসা প্রক্রিয়া সহজ করতে হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি, এবং দ্রুততর সময়ে যারা বাংলাদেশিরা ভিসা পান সে বিষয়ে কথা হয়েছে বলেও জানান নানক। এছাড়া 3টি জুট মিলে বিনিয়োগ করতে এরই মধ্যে ভারতের সাথে চুক্তি হয়েছে বলেও জানান মন্ত্রী। ভৌগোলিক কারণে বাংলাদেশের ভূখণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের দেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি আসছেন আমাদের সরকারের সাথে, জনগণের সরকার শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই তিনি আসছেন। ডোনাল্ড লু সফর নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এটা সরকারের বিষয় বলেও জানান তিনি। বিএনপি জনগণের শক্তির ওপর বিশ্বাস করে রাজনীতি করছে বলেও মন্তব্য করেন জয়নুল আবেদিন। সকালে প্রেস ক্লাবে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। এ সময় ফারুক বলেন, ভারত থেকে আমদানি করা সকল খাদ্যপণ্য পরীক্ষা করতে হবে। সে দেশ থেকে ক্ষতিকর যেসব পণ্য আসছে তাতে সরকারের কোনো তদারকি নেই। ক্ষমতায় থাকতে কিছু বলতে পারছে না। জনগণের ভোটে নির্বাচিত না হয় সরকারের জবাবদিহিতার অভাব রয়েছে বলেও মনে করেন বিএনপির এই নেতা। সব শক্তিকে এক হয়ে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানান ফারুক। বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন, যেই দেশেরই নেতা হোক না কেন তাকে আমরা অভিনন্দন জানাবো। চাই আমরা বলতে চাই, লু নিয়ে এত উৎসাহিত আমরা নয়, লু নিয়ে উৎসাহিত আপনারা। লু কি বার্তা নিয়ে আসছে সেটা আপনারাই জানেন, আমাদের জানার কথা নয়, কারণ আপনারা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতায় বসে আছেন। সবার জন্য গ্রহণযোগ্য করতে শ্রম আইনের সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শ্রম আইন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর প্রতিনিধিদের সাথে 3 দিনের ধারাবাহিক বৈঠক শেষে সব কথা বলেন তিনি। দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রী আরও বলেন, ILO এর সুপারিশগুলো নিয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। ভবিষ্যতে আইন পরিবর্তনের সুযোগ সব সময় থাকবে। আইন সংশোধনে সরকারের উদ্যোগে
সন্তোষ জানিয়েছে আইএলও। তাদের সুপারিশগুলোর মূল উদ্দেশ্য শ্রম আইনকে আন্তর্জাতিক মানের করা। শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে 10% শ্রমিকের সম্মতির ব্যাপারে সুপারিশ থাকলেও বাংলাদেশ 15% নেওয়ার স্বাগত জানিয়েছেন তারা। আইএলও এর বেশ কিছু সুপারিশ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করা হবে বলে জানান আইনমন্ত্রী। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং আইএলওর যে কমিটি অফ এক্সপার্টস তাদের যে সাজেশন সেইগুলি যেন কমপ্লায়েন্ট হয়। বাংলাদেশ শ্রম আইন সংশোধন করছি। আমরা এই আইনটাকে সর্বস্তরের এমপ্লয়ার্স, এমপ্লয়িজ, ওয়ার্কার্স অ্যান্ড অল স্টেক হোল্ডার্স কনসার্নড আমরা তাদের জন্য এই আইনটাকে গ্রহণযোগ্য করতে চাই এবং এই আইনটাকে ইমপ্লিমেন্টেবল করতে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে 419 জন যাত্রী নিয়ে মদিনা উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইট। এর মধ্য দিয়ে চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হলো। মঙ্গলবার ভোর 4টায় হজ যাত্রীদের নিয়ে বিমানটি বিমানবন্দর ছাড়ে। এর আগে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এবার 9 জুন পর্যন্ত চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমান 22টি হজ ফ্লাইটের মাধ্যমে 8,000 যাত্রী পরিবহন করবে। এর মধ্যে সরাসরি 2টি ফ্লাইট মদিনা মনোমারা এবং 20টি ফ্লাইট জেদ্দা যাবে। চট্টগ্রামে প্রথম ফিরতি হজ ফ্লাইট আসবে 27 জুন। যে হজ আপনাদের কপালে নসিব করেছে, যে জন্য আপনারা সুন্দরভাবে সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছু পালন করে আবার সুস্থভাবে দেশে ফিরতে পারেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আবারও উত্তপ্ত রাঙ্গামাটির বাঘাইছড়ি। সেখানে 2 সশস্ত্র সংগঠনের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, সোমবার বিকেলে মঙ্গলতলীর সুকেতন মাঠে জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ পন্থীদের মধ্যে গোলাগুলি হয়। মঙ্গলবার ভোর 5:45টায় আবারও গোলাগুলি শুরু হয়ে তা চলে সকাল 8:30টা পর্যন্ত। এখনও থেমে থেমে গোলাগুলি চললেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশের টহল জোরদার করা হয়েছে। এদিকে 29 মে বাঘাইছড়ি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এখন প্রতিদিন গড়ে 30 জন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাই প্রস্তুতি নিতে শুরু করেছে ঢাকার হাসপাতালগুলো। এরই মধ্যে ঢাকা এবং বাইরের জেলার হাসপাতালগুলোকে ডেঙ্গুর জন্য প্রস্তুতি নিতে বলেছে স্বাস্থ্য দপ্তর। ডেঙ্গু শনাক্তের কিট, প্রয়োজনীয় ওষুধ এবং ইনজেকশন, স্যালাইন আমদানিকারক এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে সম্ভাব্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। মহাখালী ডিএনসিসি হাসপাতাল পরিচালক বলেছেন, এই হাসপাতালে প্রায় 1000 সাধারণ বেড এবং 200-র বেশি কিছু এইচডিইউ এবং আইসিইউ রয়েছে। এই বছরে প্রথম এই হাসপাতালে 1 বছরের কম বয়সী শিশুদের ডেঙ্গু চিকিৎসার প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং আমাদের এখানে পর্যাপ্ত স্যালাইন, পর্যাপ্ত টেস্ট কিট আমাদের কাছে মজুদ আছে এবং পেশেন্টের সুবিধার্থে আমাদের এখানে ট্রায়াজে যখন রোগী জ্বর নিয়ে আসবে, আমরা এবছরের জন্য বিশেষ করে শুরু করেছি যে আউটডোরে ওখানে যেন তাদেরকে NS1 টেস্টটা, যেটা খুব সহজেই করা যায় 1 ফোঁটা রক্ত নিয়ে, এই ব্যবস্থাটা আমরা এবার ট্রায়াজে রেখেছি। ওভারঅল আমাদের প্রস্তুতি কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আমরা রেখেছি। শহরে সর্বোচ্চ 30 কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানোর নির্দেশনার পরে এর প্রতিবাদ জানিয়েছেন বাইক চালকরা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন তারা। বাইকাররা জানান, এমন সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। মোটরসাইকেলের গতি নির্ধারণ করে দেয় ক্ষোভ জানান তারা। একই সড়কে ভিন্ন ভিন্ন যানবাহনের জন্য আলাদা গতিসীমা দুর্ঘটনা আরও বাড়াবে বলেও আশঙ্কা বাইকারদের। তাই এমন সিদ্ধান্ত আবারও বিবেচনার দাবি জানান তারা। দেশের কোন সড়কে যানবাহন কত গতিতে চলবে তা ঠিক করে সম্প্রতি নির্দেশনা জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এতে শহরের ভেতর মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ঘন্টায় 30 কিলোমিটার ঠিক করে দেওয়া হয়েছে। আর এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ 60, জাতীয় মহাসড়কে 50 কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানো যাবে। আপনার একটা অটো রিক্সা যদি চলে তাও মনে করেন 30 কিলোমিটার গতিতে চলে, আর আমরা মোটরসাইকেল নিয়ে কীভাবে 30 কিলোমিটার গতিতে চলবো? পিছন থেকে যেসব যানবাহনগুলো চলবো এগুলো আমরা 100% মেরা দিব। সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার করে, তাহলে এটা তো সম্ভব না। তা বাইকের পক্ষে তো বাইকের ইঞ্জিন খোলে পেট্রোল লাগাইতে হবে, সাইকেলের মতন চালাইতে হবে। তো পুলিশ আমাদের এমনি ছাড়ে না, আমাদের সম্পূর্ণ কাগজপত্রে ট্যাক্স টোকনকে আমরা সঠিকভাবে চলি, তারপরে সিগন্যাল আমাদের বিভিন্ন প্রকার হয়রানি অনেক সময় শিকার হইতে হয়।
এখন যখন এটা নির্ধারণ করছে সরকার যে 30 কিলোমিটার গতি শুরু মোটরসাইকেলের উপর, অতএব পুলিশের আরও হয়রানিটা আমার বেড়ে যাবে। আগামী ২৬ মে থেকে একাদশ ভর্তির অনলাইনে আবেদন শুরু হয়ে প্রথম ধাপে শেষ হচ্ছে 11 জুন। এবারও 3 ধাপে আবেদন চলবে। 150 টাকা দিয়ে সর্বোচ্চ 10 এবং সর্বনিম্ন 5 কলেজে আবেদন করা যাবে। আর জুলাই শেষে ক্লাস শুরুর পরিকল্পনা মন্ত্রণালয়ের। এবার একাদশে আসন আছে প্রায় 25 লাখ, আর এসএসসিতে উত্তীর্ণ 16 লাখের কিছু বেশি। তাই কোনো শিক্ষার্থী ভর্তির বাইরে থাকবে না। শারমিন নীরা রিপোর্ট। এসএসসিতে প্রায় 16 লাখ শিক্ষার্থী উত্তীর্ণের পর এবার টার্গেট একাদশে ভর্তির সুযোগ নিশ্চিত করা। এবারও অনলাইনে ভর্তির আবেদন করার সুযোগ অব্যাহত রাখছে মন্ত্রণালয়। সেই কার্যক্রম শুরু হবে 26 মে থেকে। 3 ধাপে আবেদন করা যাবে। প্রথম ধাপ শেষ হচ্ছে 11 জুন। 150 টাকা দিয়ে সর্বোচ্চ 10 কলেজে আর সর্বনিম্ন 5 কলেজে আবেদন করা যাবে। বাচ্চারা যখন সে তার যে প্রাপ্ত নম্বরটা পেল, সেই নম্বরটা বিবেচনা করে যদি সে সিলেকশন অপশন দেয়, কলেজের অপশন দেয়, তাহলে তার কাঙ্ক্ষিত কলেজটি সে পাবে। কিন্তু আমাদের বিগত দিনের যে অভিজ্ঞতা, তাতে দেখা যায় যে বাচ্চা যে নম্বর পেলো সেই নম্বর দিয়ে সে হয়তো মধ্যম মানের কলেজ পেতে পারে, কিন্তু সে প্রথম মানের কলেজের অপশন দিয়ে বসে থাকে 5টা, যার কারণে সে সিলেকশন পায় না। এই জন্য তার একটা অনুমান করে যে আমি এই কলেজটি পেতে পারি, এই 5টা কলেজ আমি পেতে পারি, সেইভাবে যদি সে সিলেকশন অপশন দেয়, তাহলে সেই কলেজটি সে অবশ্যই পাবে। গেল কয়েক বছরের মতো এবারও কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। প্রশ্নের জবাবে এই অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের চাহিদা থাকলেও বড় কলেজের আসন বাড়ানোর সুযোগ থাকে না। নানা ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিধায় এই প্রক্রিয়াটায় আসা হয়েছে। তবে এখানে প্রকৃত মেধা যাচাইয়ের যে বিষয়টি, সেটি আনএড্রেস থেকে যাচ্ছে। কিন্তু সরকারের হাতে বিকল্প এই মুহূর্তে এর চেয়ে ভালো কোনো পদ্ধতি আর নেই যে একটা নির্বিঘ্ন সুন্দর একটি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এর বিকল্প হাতে তেমন কিছুই নেই। বাড়ানো কোনো মতেই সম্ভব না। আমরা চিন্তাভাবনা করছি যে অদূর ভবিষ্যতে আরও একটু বিশেষ করে বিজ্ঞান বিভাগে আর একটু কমানো যায় কিনা। 3 ধাপে শেষ হবে কলেজ ভর্তির কার্যক্রম। আর জুলাই মাসের শেষ সপ্তাহে ক্লাস শুরুর পরিকল্পনা মন্ত্রণালয়ের। শারমিন নীরা, 71, ঢাকা। কোনো চমক ছাড়াই নাজমুল শান্ত নেতৃত্বে টি-20 বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন নির্বাচক কমিটি স্কোয়াড ঘোষণা করেন। চোট সংখ্যা থাকলেও দলে আছে তাসকিন আহমেদ। এই পেস বোলারকে দেওয়া হয়েছে বাংলাদেশ দলের সহ অধিনায়কের দায়িত্ব। জিম্বাবুয়ের বিপক্ষে খরুচে বোলিং করায় 15 সদস্যের দল থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ এবং অলরাউন্ডার আফিফ হোসেন। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজের জন্য আরও 2 জন খেলোয়াড় নেওয়া হবে, যদিও সেই 2 জনের নাম এখনও ঘোষণা করা হয়নি। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন। ক্রিকেটের আলোকে চিন্তা করে কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম। এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি। হয়তো একটা প্লেয়ার, এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের 30 তারিখের দল থেকে হি কান্ট এবল টু মেক ইট। টানা প্রতিটা ম্যাচ আমরা জেতার জন্য চেষ্টা করব, বাট বাস্তবতার নিরিখে আমি মনে করি প্রথম ম্যাচটা ইজ মোমেন্টাম পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভ্যাট ট্যাক্স সহ ব্যবসা বাণিজ্যে প্রয়োজনীয় সব লাইসেন্স সুবিধা শতভাগ অনলাইন করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে ট্রেড লাইসেন্স সহ সব সনদ 3 থেকে 5 বছর মেয়াদে দেওয়ারও দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এবিসিসি আয়োজিত এক আলোচনা সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, ব্যবসার অসুবিধা দূর করার চেষ্টা চলছে। এ সময় সিবিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম জানান, বাংলাদেশে নতুন ব্যবসা শুরুর আগে ডজনের ওপরে অনুমতি এবং সনদ নিতে হয়। এসবের কোনোটি শতভাগ অনলাইন সেবার আওতায় নেই, যে কারণে ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হয়। এ সময় এফবিসিসিআই সভাপতি অভিযোগ করেন, সনদ পাওয়ার জটিলতার কারণেও বাংলাদেশে ব্যবসার খরচ বাড়ে, যে কারণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে দেশের উদ্যোক্তারা। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, দেশের ক্ষুদ্র এবং মাঝারি খাতের উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজ করার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অ্যাসোসিয়েশনগুলোকে অনুরোধ করব, যেহেতু এটা বাণিজ্য মন্ত্রণালয়, আপনারা শুধুমাত্র প্রবলেম নিয়ে আসবেন না, সাথে সলিউশন নিয়ে আসবেন। সবচেয়ে বড় কথা,
সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন SRO হিসাবে অ্যাসোসিয়েশনগুলা কাজ করতে হবে। আপনার কমপ্লায়েন্স আপনাদেরকে করতে হবে, যাতে আরেকজনকে আপনার কমপ্লায়েন্সের জন্য আপনাকে বলতে না হয়। একজন অসৎ ব্যবসায়ীর জন্য ওই কমিউনিটি ব্যাড নেম ক্রিয়েট করে। দেশে খাদ্য মূল্যস্ফীতি আবারও 10% ছাড়ালো। এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে উঠেছে 10.22%। তবে এ সময় খাদ্য বহির্ভূত পণ্যের দাম কমায় সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য বলছে, পয়েন্ট টু পয়েন্ট হিসেবে এপ্রিল শেষে সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের চেয়ে 7 বেসিস পয়েন্ট কমে 9.74% হয়েছে। মার্চে হার ছিল 9.81%। তবে এ সময় গ্রামাঞ্চলে সার্বিক খাদ্য এবং খাদ্য বহির্ভূত সব খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.92%। খাদ্য খাতে দাঁড়িয়েছে 10.25%। যদিও একই গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। নানা পদক্ষেপের পরও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রিজার্ভের পতন। এরই মধ্যে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আমদানি বিল বাবদ $163 কোটি পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে 1 দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সঙ্গে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ এখন $13 বিলিয়ন নেমে এসেছে। আমদানি নিয়ন্ত্রণে নানা উদ্যোগের পরও ডলার পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বৈদেশিক লেনদেনের আর্থিক হিসেবে ঘাটতি বেড়েই চলছে। চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত 9 মাসে ঘাটতি হয়েছে $9.26 বিলিয়ন। গত অর্থবছরের একই সময়ে যা ছিল মাত্র $2.93 বিলিয়ন। আর চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই ঘাটতি ছিল $8.46 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি 2023-24 অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে আমদানি 15.42% কমে $45.62 বিলিয়ন নেমেছে। একই সময়ে রপ্তানি 3.99% বেড়ে $40.87 বিলিয়ন হয়েছে। এতে বাণিজ্য ঘাটতি কমে এখন $4.74 বিলিয়নে নেমেছে। গত অর্থ বছরে একই সময়ে ঘাটতি ছিল $14.63 বিলিয়ন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেল এবং অটোরিকশার সংঘর্ষে একজন নিহত এবং 5 জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে বিজয়নগরের দত্তখোলা এলাকায় ঘটনা ঘটে। নিহত জিতু মিয়ার বাবা পালন মিয়া জানান, সকালে ছেলেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় ওঠেন। এতে আরও যাত্রী ছিল। দত্তখোলা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল অটোরিকশায় ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় জিতুকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী এবং তার চালককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে এই ঘটনায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। বেতাগী থানার ওসি মাহমুদুর রহমান জানান, সোমবার রাতে বেতাগী থেকে মোকামিয়া যাচ্ছিলেন দোয়াত কলম প্রতীকে প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু। এ সময় পুলিশের টহল দল তার গাড়িটি তল্লাশি চালিয়ে রিভলভার উদ্ধার করে। লাইসেন্স না থাকায় পরে আটক করা হয় লিটুকে। তিনি বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সরকারি KM কলেজের মেধাবী শিক্ষার্থী সামন্তী আক্তারকে বেপরোয়া বাস চাপায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্ব রোড আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা অংশ নেন। সড়ক মহাসড়ক নিরাপদ রাখতে আইন মেনে গাড়ি চালানোর আহ্বান জানান তারা। এছাড়া বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। শনিবার দুপুরে অটোরিকশার যাত্রী সামন্তীকে একটি বেপরোয়া বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ভারতের লোকসভা নির্বাচনের শেষ পর্বে অর্থাৎ 1 জুন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে ভোট গ্রহণ। আজ মঙ্গলবার মহাসমারোহে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এই নির্বাচনী এলাকা থেকেই তৃতীয় মেয়াদে জয়ী হতে চাইছেন তিনি। সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে গঙ্গা নদীর তীরে অবস্থিত দশাশ্বমেধ ঘাটে পূজা দেন তিনি। এর আগে সোমবার বিকেলেই তিনি বারাণসী পৌঁছে যান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একটি রোড শোতেও অংশ নেন তিনি। পটনার সাহিবিতে পাগড়ি মাথায় ভোগ রান্নায় হাত লাগান এবং তা পরিবেশন করেন। মুসলিম অধ্যুষিত মদনপুরায় সংখ্যালঘুদের দিয়ে মোদির রোড শোয়ে পুষ্পবৃষ্টিও করানো হয়েছে।
ভারতের এবারে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির আশা এবার 400-র বেশি আসনের বেশি ভোট পেয়ে তারা আবারও সরকার গঠন করবে। তবে নির্বাচনের মাঝামাঝি পর্যায়ে এসে বিজেপির এমন আশাকে দুরাশা বলছেন ভারতীয় সিফোলজিস্ট বা নির্বাচন বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব। বিভিন্ন রাজ্য ঘুরে এমন মত দিয়েছেন তিনি বিভিন্ন রাজ্য ঘুরে বলেছেন এবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক কম আসন পাবে। ভারতের 543টি লোকসভা আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য 272টি আসনে জেতা জরুরি। তবে যোগেন্দ্র বলছেন 272টি আসনের চেয়েও অনেক কম আসন পাবে এবার বিজেপি। এমনকি শরিকদের নিয়েও এবার সরকার গঠনে ব্যর্থ হতে পারে নরেন্দ্র মোদীর দল।